আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 11 এর পর্ব 2 নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। গত পর্বে আমরা এই চ্যাপ্টারের যত বেসিক জিনিসগুলো ছিল সেগুলি সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকসগুলি কভার করব। তো চলো শুরু করা যাক। এই পর্বে আমরা যে জিনিসগুলি কভার করব সেগুলো হচ্ছে তড়িৎ প্রতীক, বর্তনী, শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী, তুল্যরোধ, তড়িৎ ক্ষমতা। তো তুল্যরোধটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারের যতগুলি সৃজনশীল প্রশ্ন আসে তার গ এবং খ তে তুল্যরোধের ম্যাথ থাকবেই। এটা একটা মোস্ট কমন জিনিস। তো প্রথমে আমরা তড়িৎ প্রতীক নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রতীক জিনিসটা কি? তো যখন আমরা একটা বর্তনী অঙ্কন করি, ঠিক আছে, তো আমরা যখন একটা বর্তনী অঙ্কন করি তখন সেখানে বিভিন্ন জিনিস ইন্ডিকেট করার জন্য বা নির্দেশ করার জন্য বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে থাকি। যেমন ব্যাটারি নির্দেশ করার জন্য একটা প্রতীক ব্যবহার করি, সুইচ নির্দেশ করার জন্য একটা প্রতীক ব্যবহার করি। তো এগুলিকে মূলত তড়িৎ প্রতীক বলা হয়ে থাকে। আমাদের এই তড়িৎ প্রতীকগুলো শিখতে হবে যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি আসলে আমার সার্কিটে কি কি জিনিস আছে বা আমার বর্তনীতে কি কি জিনিস আছে। তো আমরা এই তড়িৎ প্রতীকগুলি এখানে অঙ্কন করে রেখেছি। তো আমরা এগুলি একটু আলোচনা করি হালকা ক্লাসের শুরুতে। তো প্রথমে যে তড়িৎ প্রতীকটা তোমরা দেখতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হলো সুইচ, ঠিক আছে, এটা একটা একমুখী সুইচ। পরের যে তড়িৎ প্রতীক এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে। পরের যে তড়িৎ প্রতীকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্যাটারি। এই ব্যাটারির বড় প্রান্তটি হচ্ছে প্লাস এবং ছোট প্রান্তটি হচ্ছে মাইনাস, ঠিক আছে। পরের যে তড়িৎ প্রতীকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হলো রোধ। এটা একটা স্থির রোধ, ঠিক আছে, মানে এর মান ফিক্স। আর পরের যে প্রতীকটা দেখতেছো এটা হচ্ছে একটা পরিবর্তনশীল রোধ, অর্থাৎ এর মান সময়ের সাথে পরিবর্তন হতে পারে বা বিভিন্ন অবস্থার সাপেক্ষে পরিবর্তন হতে পারে। পরের যে প্রতীকটা দেখছো এটা হচ্ছে ফিউজ। ফিউজ হচ্ছে হলো বর্তনীতে এমন এক ধরনের ইলেকট্রনিক সুবিধা যে যদি কোনো কারণে বর্তনীতে তার লোডের বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ফিউজের ভিতরে থাকা যে নাইট্রোমেটাল সেটা গলে এটা বর্তনীকে ডিসকানেক্ট করে দেবে, ঠিক আছে, ইলেকট্রিক সোর্স থেকে। অর্থাৎ তাহলে কি হবে, ওই বর্তনীর মধ্যে দিয়ে অধিক পরিমাণ বিদ্যুৎ যাবে না। এর ফলে বর্তনীতে যে অধিক পরিমাণ বিদ্যুৎ যাওয়ার ফলে যে সমস্যাগুলি হয়তো বিভিন্ন ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার মতো, ওগুলি আর হবে না। তো এটা নিয়ে আমরা পরে অন্য ক্লাসে আলোচনা করব। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ তড়িৎ প্রবাহ মাপার জন্য, বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যামিটার। তো পরের প্রতীকটি হচ্ছে অ্যামিটারের, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। পরের যে প্রতীকটা আছে এটা হচ্ছে ভোল্টমিটার, অর্থাৎ কোনো একটা বর্তনী বিভ্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভোল্টমিটার। তো এটা হচ্ছে ভোল্টমিটারের প্রতীক। তারপর হচ্ছে গ্যালভানিনোমিটার, তারপর হচ্ছে ভূসংযোগ বা আর্থের প্রতীক, তারপর হচ্ছে আড়াআড়ি তারের প্রতীক, তারপরে হচ্ছে হলো ক্যাপাসিটর বা ধারকের প্রতীক। তারপরে যে প্রতীকটা আমরা দেখতেছি সেটা হচ্ছে হলো আমার বৈদ্যুতিক বাতির প্রতীক। এটা এরকমও থাকতে পারে, আবার কখনো কখনো প্রশ্নে এরকমও থাকে, ঠিক আছে। তো দুটি সেম মূলত। তো বন্ধুরা, এতক্ষণ আমরা তড়িৎ প্রতীক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা বর্তনী নিয়ে কিছু কথা বলি। আমরা সবাই জানি তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে, কিন্তু মেন সমস্যাটা আসে হচ্ছে হলো বর্তনী দুই প্রকার। একটা হচ্ছে হলো সিরিজ বর্তনী আর একটা হচ্ছে প্যারালাল বর্তনী। এই দুটো নিয়ে মূলত সব সমস্যা হয়ে থাকে। তো আমাদেরকে যে মেন ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে হলো কোনটা সিরিজ কোনটা প্যারালাল এটা আইডেন্টিফাই করা। অনেক স্টুডেন্ট এই জিনিসটা দিয়ে ভুল করে থাকে। তো আমরা সিরিজ প্যারালাল কিভাবে আইডেন্টিফাই করতে পারি? তো একটা জিনিস সবসময় মনে রাখবা যে তোমার সিরিজ বর্তনীতে কারেন্ট বা তড়িৎ প্রবাহের মান কখনো পরিবর্তন হয় না, শুধু ভোল্টেজ পরিবর্তন হয়। আর প্যারালালে হয় তার উল্টাটা, অর্থাৎ প্যারালালে তড়িৎ প্রবাহের মান চেঞ্জ হয় বাট ভোল্টেজ সেম থাকে। তো আমরা যদি এই জিনিসটাকে এটা দিয়ে করি, প্রথম সার্কিটটা হচ্ছে হলো সিরিজ, তারপরটা হচ্ছে প্যারালাল। তো এখানে এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তো আমরা জানি বিদ্যুৎ সবসময় পজিটিভ চার্জ দিয়ে ফ্লো করবে। দেখেন এখানে বিদ্যুৎটা ফ্লো করতেছে এই ডিরেকশন। তো বিদ্যুৎটা প্রথমে ওর মধ্যে যাবে, প্রথমে এই রোডটার মধ্যে যাবে, তারপর এই রোডটার মধ্যে যাবে। তো সেক্ষেত্রে দেখেন বিদ্যুৎ প্রবাহের মানের দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মানে কোনো চেঞ্জেস আসতেছে না, কিন্তু এখানে ভোল্টেজ চেঞ্জ হবে। অর্থাৎ যখন এর ভিতরে যাবে এই যে রোডটা, এই রোডটা কিছু পরিমাণ ভোল্টেজকে অ্যাবজর্ব করবে বা ভোল্টেজ ড্রপ করবে এখানে। তো এটা V1 ভোল্টেজ। আর এখানেও কিছু পরিমাণ যাওয়ার পরে এখান থেকে ভোল্টেজ কিছু পরিমাণ ডাউন হয়ে যাওয়ার পরে এখানে গিয়ে বাকি ভোল্টেজটা সরবরাহ হবে। এর ফলে কি হবে, এখানে যদি একটা বাতি থাকে, এটা যদি 220 ভোল্টের হয় তাহলে এই বাতিটা সম্পূর্ণ 220 ভোল্টই পাবে, যার ফলে এটা পূর্ণ উজ্জ্বল ভাবে জ্বলবে। কিন্তু যেহেতু ও কিছু পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ করে ফেলবে, তো সেক্ষেত্রে এই বাতিটা পূর্ণ 220 ভোল্ট পাবে না। তাহলে কি হবে, এই বাতিটার তুলনায় কম উজ্জ্বল হবে। সিরিজের সুবিধাটা কি,
সিরিজের সুবিধা হচ্ছে হলো একটা সুইচে অনেকগুলি বাতি জ্বলে যাবে। অর্থাৎ আমি যদি এখানে একটা সুইচ রাখি, এখানে যদি একটা সুইচের ব্যবস্থা করি, তাহলে আমি যদি সুইচ অন করি, এখানে নো ম্যাটার 100টা বাতি থাকুক, সব একসাথে জ্বলবে। কিন্তু সমস্যাটা কি, প্রথম বাতি ভালোভাবে উজ্জ্বলভাবে জ্বলবে, পরের বাতি তার থেকে একটু কম, তারপরের বাতি তার থেকে আরেকটু কম, এভাবে করে ক্রমান্বয়ে কমতে থাকবে। তো সিরিজের আসলে এই একটা এই মানে সিরিজের আসলে সুবিধা একটাই, যে একবার সুইচ দিলে সবগুলো একসাথে জ্বলবে। কিন্তু অসুবিধা অনেক কিভাবে, কারণ প্রত্যেকটা বৈদ্যুতিক ডিভাইস, এখানে বাল্ব না থাকে অন্য কিছু থাকতে পারে, সেগুলি পূর্ণ ভোল্টেজ পাবে না, এটাই হলো মেন সমস্যা। কিন্তু এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে হলো যে সিরিজের ক্ষেত্রে তোমার আই কখনো কমবে না, মানে তড়িৎ প্রবাহের মান আই উইল বি ফিক্স, আর ভোল্টেজ উইল ভ্যারি, অর্থাৎ ভোল্টেজটা বারবার চেঞ্জ হবে, ভ্যারি করবে, এবং তড়িৎ প্রবাহের মান সবসময় ফিক্স থাকবে বা অপরিবর্তনীয় থাকবে। আচ্ছা, এটা দেখে আমরা বুঝতে পারবো। পরের সার্কিটটা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট। এটার ক্ষেত্রে যদি আমি মনে করি এখানে 220 ভোল্ট আছে, অবশ্যই বিদ্যুৎটা এদিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে ডিরেকশনটা এদিকে। আচ্ছা, তাহলে দেখো বিদ্যুৎ যখন এই পর্যায়ে আসবে, তখন ওকে অল্টারনেট রাস্তার কথা চিন্তা করতে হবে। যে এখন এই পর্যায়ে আসার পরে দেখো, এখানে এই পর্যায়ে আসার পরে কিন্তু ওকে অল্টারনেট রাস্তার কথা চিন্তা করা লাগে না, কারণ ও জানে ওকে একদিকে ফ্লো করতে হবে। কিন্তু এখানে আসার পরে দেখা গেছে কি, ওকে ওর সামনে 3টা রাস্তা আসছে, এখন ওকে চুজ করতে হবে যে কোনো একটা রাস্তা দিয়ে যাবে। তো যদি এখানে কোথাও শর্ট পাথ থাকে, অর্থাৎ এমন কোন একটা রাস্তা যেটার মধ্যে কোনো রোড নেই, তাহলে ও ওই রাস্তা দিয়ে চলে যাবে। কিন্তু যদি এরকম রাস্তা না থাকে, তখন ওকে 3 রাস্তা দিয়েই যেতে হবে, অর্থাৎ ও 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। দ্যাট মিন্স আই এখানে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আই ইজ নট ফিক্স, বা আমরা এটাকে বলতে পারি এটা ভ্যারি করবে। কি করবে, ভ্যারি করবে। অর্থাৎ ওর মধ্যে যে পরিমাণ তড়িৎ যাবে বা বিদ্যুৎ যাবে, ওর মধ্যে ওই পরিমাণ যাবে না, ওর মধ্যে ওই পরিমাণ যাবে না। কিন্তু এখানে ভোল্টেজটা ফিক্স থাকবে, ভি উইল বি ফিক্স। অর্থাৎ এই 220 ভোল্ট ও পাবে, ও পাবে, ও পাবে। কথাটা কি বুঝতে পেরেছি? তো প্যারালালের সুবিধাই এটা, যে তোমার বিদ্যুৎ প্রবাহ চেঞ্জ হয় এবং ভোল্টেজ সবসময় ফিক্স থাকে। তো আমরা এই দুটার মধ্যে আইডেন্টিফাই করব কিভাবে? খুব সহজ, আমার তড়িৎ প্রবাহের মান মানে আইটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, এটার মাধ্যমে আমরা এটা দুটা বর্তনীর মধ্যে পার্থক্য করতে পারবো। যেমন এখানে দেখলাম আমরা, এখানে আসার পরে কি আয়ের মান চেঞ্জ হচ্ছে, বিকজ আই একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে আসতেছে, আর একটা এদিকে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি বিষয়, যদি এখানে যদি আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায় বা বিদ্যুৎ যায়, তাহলে সেক্ষেত্রে এখানে আসার পরে ওটা অবশ্যই 10 অ্যাম্পিয়ার থাকবে না, এটা অবশ্যই ডিভাইড হয়ে যাবে এই 3টা ডিভাইসের মধ্যে বা 3টা বৈদ্যুতিক রোধের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আইটা চেঞ্জ হবে। আর এখানে কি হবে, আইটা চেঞ্জ হচ্ছে না, কারণ এটা এআইটা সম্পূর্ণ একটা পাথে বা একটা ডিরেকশনে যাচ্ছে। তো কারেন্ট ভাগ হইলো কি হইলো না, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন একটা সার্কিট বা বর্তনী সেটা সিরিজ নাকি প্যারালাল। সিরিজ বলতে সচরাচর শ্রেণী বর্তনীকে বলে, প্যারালাল বলতে সমান্তরাল বর্তনীকে বোঝায়। তো এখন আমরা সিরিজ বা প্যারালাল কেন বলতেছি, বইয়ে তো শ্রেণী বা সমান্তরাল থাকে, আসলে হায়ার ক্লাসে শ্রেণী বর্তনীকে সবসময় সিরিজই বলে আর সমান্তরাল বর্তনীকে প্যারালাল। তো এটা একটা ভালো প্র্যাকটিস যে আগে থেকেই আমরা সিরিজ প্যারালালটা অভ্যস্ত হয়ে যাই। তো যদি এই জিনিসটাকে আরেকটু সাম আপ করি, তাহলে সিরিজের ক্ষেত্রে কি হয়, আইটা ফিক্স থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হয় না, ভোল্টেজটা ভ্যারি করে, অর্থাৎ ভোল্টেজটা বারবার চেঞ্জ হয়। যেমন যদি এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ যাবে, এটা দুটার মধ্যে দিয়েই যাবে, দুটার মধ্যে দিয়েই সমানভাবে পাস করবে। কিন্তু ভোল্টেজটা, অর্থাৎ ও কিছু পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ করে ফেলবে, তারপরে বাকি ভোল্টেজটা ওর কাছে সরবরাহিত হবে, অর্থাৎ ভোল্টেজটা এখানে কি হবে, ভ্যারি করবে বা ভোল্টেজটা কম বেশি হবে। প্যারালালের ক্ষেত্রে এই ভোল্টেজটা ফিক্স থাকবে, অর্থাৎ 3টা ডিভাইসের ভিতরে সেম পরিমাণ ভোল্টেজ থাকবে বা 3টা ডিভাইসই সেম পরিমাণ ভোল্টেজ পাবে, কিন্তু এটার মধ্যে প্রত্যেকের মধ্যে যে পরিমাণ 10 অ্যাম্পিয়ার যাওয়ার কথা ছিল, প্রত্যেকের মধ্যে 10 অ্যাম্পিয়ার যাবে না, এটা বিভক্ত হয়ে 3টা রোধের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, দুটা চিহ্নিত করার ওয়েই হচ্ছে হলো তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি ভাগ হয় তাহলে প্যারালাল, যদি ভাগ না হয় তাহলে সিরিজ। এখানে ভাগ হয়েছে তাই এই সার্কিটটা একটা প্যারালাল সার্কিট বা প্যারালাল বর্তনী, আর যেহেতু এখানে ভাগ হয়নি তাই এটা একটা সিরিজ বর্তনী। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি দেখি যথাসম্ভব চেষ্টা করবো, প্রয়োজনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো এই জিনিসটাকে বোঝানোর জন্য। তো এখন আসি আমরা তুল্যরোধ নিয়ে কথা বলি। তুল্যরোধ বলতে কি বোঝায়? কোন একটি বর্তনীর মোট রোধকেই তুল্যরোধ বলে। ঠিক আছে, তো দেখো এখানে আমি একটা বর্তনী এঁকে রেখেছি। তো এখানে একটা রোধ আছে R1 আর একটা রোধ আছে R2।
ঠিক আছে। তো এই বর্তনে মোট রোধ বের করলেই মোট যে রোধটা ওটাই হবে তুল্য রোধ। ঠিক আছে, তো তুল্য রোধ বের করার কিছু সূত্র আছে, আমরা সূত্রটা আগেই করি। আমরা এটা একটা, কিন্তু এটা প্রথমে আগে বলি, এটা কিন্তু একটা সিরিজ বর্তনী। কেন সিরিজ বর্তনী? কারণ আমি একটু আগে যে আলোচনাটা করলাম যে যদি বিদ্যুৎ এখান থেকে যায়, বিদ্যুৎ ভাগ হইলো কি হলো না ওটার মাধ্যমে বুঝতে পারবো এটা সিরিজ নাকি প্যারালাল। একটু যদি খেয়াল করে দেখো, এদিক দিয়ে যে বিদ্যুৎটা যাবে, এখানে যাওয়ার পরে ওকে কিন্তু ডিসাইড করতে হচ্ছে না যে আমি অন্য কোনো রাস্তা দিয়ে যাবো না, কারণ ওর রাস্তা একটাই, এটা ফিক্স। তো এখানে আইটা কি থাকতেছে, ফিক্স থাকতেছে। এবং তাহলে যেহেতু আই ফিক্স, তাহলে অবশ্যই ভোল্টেজ ভ্যারি করবে, অর্থাৎ ভোল্টেজ চেঞ্জ হবে। সেক্ষেত্রে এটা একটা সিরিজ, তাহলে এটা সিরিজ বর্তনী। তাহলে এখন দেখো, সিরিজ বর্তনীতে আমরা যদি সিরিজ বর্তনীতে ভোল্টেজ ভ্যারি করি, তাহলে এই যে ভোল্টেজটা ধরো এখানে 220 ভোল্ট দেওয়া আছে, তাহলে এখন এখানে আসার পরে কি 220 ভোল্ট থাকবে? অবশ্যই না, কারণ এই ভোল্টেজটা ভ্যারি করবে, এই রোডটা কিছু পরিমাণ ভোল্টেজ নিয়ে নেবে। তাহলে এখানে ধরলাম আমরা এখানকার ভোল্টেজ V1, আর এখানে যে পরিমাণ ভোল্টেজটা ড্রপ হবে সেটা হচ্ছে হলো কত, V2। তাহলে সেক্ষেত্রে আমার যে মোট টোটাল ভোল্টেজটা কি হবে, V1 প্লাস V2 যোগ করলেই পাবো না আমি। আচ্ছা, কারণ আমরা একটা সূত্র জানতাম, V ইজ ইকুয়ালস টু IR, আগের পর্বে আমরা এই সূত্রটা জেনেছি। তাহলে টোটাল ভোল্টেজটা কি হবে, টোটাল ভোল্টেজটা হবে V1 প্লাস V2। তাহলে এখন V1 এর মান হিসেবে কি দেওয়া যায়, I1 R1, প্লাস V2 এর মান হিসেবে কি দেওয়া যায়, I2 R2। আচ্ছা, I1, সরি এখানে 2 হবে না, 1 হবে, কারণ আমি একটু আগে বললাম I1 ও দেওয়ার দরকার নেই, এখানে আসলে I দিব, কারণ আমরা I তো ফিক্স, এখানে I তো চেঞ্জ হচ্ছে না, ওর মতো যে I এর মতো তাই I। তারপরে V1 আর V2 যোগ করলে কি হবে, ভোল্টেজ, টোটাল ভোল্টেজ V পাওয়া যাবে না। আমরা এখান থেকে যদি আমরা I কমন নেই, I তাহলে R1 প্লাস R2। তো এখন এই V সমান সমান কি লেখা যায়, IR। তো এই আরটাকে আমরা টোটাল, যেহেতু এটা টোটাল ভোল্টেজ, তাই এই আরটাকে আমরা মনে করো RS দিয়ে প্রকাশ করলাম, যে সিরিজ, অর্থাৎ পুরো সিরিজের রোডটা। তাহলে এখানে সমান I R1 প্লাস R2। তো উভয় পক্ষ থেকে I আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকতেছে, RS সমান সমান R1 প্লাস R2। তাহলে সিরিজে যদি নির্ণয় করতে যাই, তাহলে এটা হচ্ছে হলো আমার সিরিজে কোনো একটা তুল্যরোধ বের করার, সিরিজের তুল্যরোধ বের করার সূত্র। এখন আমরা এখানে দুটা রোধ আছে, তিনটা থাকলে ডট 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 এরকম চলে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমার কাঙ্ক্ষিত আর এর মান আসতেছে। অর্থাৎ যদি এখানে তিনটা রোধ থাকে, তাহলে আমরা তিনটা যোগ করে দিব, চারটা থাকলে চারটা যোগ করে দেবো, ডাইরেক্ট যোগ। তাহলে আমরা RS মানে সিরিজ বর্তনীর তুল্য রোধটা পেয়ে যাব। এখন আসো আমরা প্যারালাল বর্তনী বা সমান্তরাল বর্তনীর তুল্য রোধটা বের করি। দেখো আমরা সমান্তরাল বর্তনী কিভাবে বুঝবো, এগেইন কারেন্ট ভাগ হলো কি হলো না ওটার উপর ভিত্তি করে। দেখো তড়িৎ প্রবাহিত হবে এদিক দিয়ে, তো এখানে আসার পর তড়িৎ মানে আইকে বা তড়িৎ প্রবাহকে তিনটা রাস্তার দিকে যেতে হবে, অর্থাৎ এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে তিন দিক দিয়ে আমার প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আই চেঞ্জ হবে। অর্থাৎ এখানে ধরো I1 হবে, এখানে হবে I2, এখানে হবে I3। তাহলে এখান থেকে আমরা I এর মানটা যদি বের করি, I ইকুয়ালস টু কি V/R। তাহলে সেক্ষেত্রে I1 এর মানটা কি হবে, I1 হবে কি হবে, V1, সরি V যেহেতু সেম থাকবে সব V থাকুক, R1। I2 হবে হচ্ছে কি V/R2, I3 হবে কি V/R3। তাহলে সেক্ষেত্রে আমরা যদি তিনটা কারেন্ট যোগ দিই, তাহলে কি আমি মোট কারেন্ট পাবো না? আচ্ছা, তিনটা কারেন্ট যোগ দিলে আমার এখানকার টোটাল যে কারেন্ট আছে ওটা পাবো না। এখন দেখি আমরা I1 প্লাস I2 প্লাস I3, ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটা যোগ দিলে যেহেতু টোটাল কারেন্ট পাচ্ছি, প্রথমটার মান কত, VR1, VR1 VR2 প্লাস VR3। তাহলে এখন দেখো তিনটা যোগ দিলে যেহেতু আই পাবো, তাই আমরা আই লিখি টোটালটা। এখন এই এই তিনটা থেকে কি বি কমন নেওয়া যায় না, তাহলে এই কমন R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখন দেখো এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, আই সমান সমান কি V/R। তাহলে এখন আমরা V/R, আর এর জায়গায় আর টি দিব, অর্থাৎ প্যারালালের রোধটা V1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন উভয় পক্ষ থেকে আমি V কেটে দিতে পারি, তাহলে হবে কি 1/R1
rp সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এরকম করে ডট ডট যাবে। অর্থাৎ যদি আরো দুটা থেকে আরো দুটো অ্যাড করবে, এভাবেই যাবে আর কি মূলত। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে হলো প্যারালাল বর্তনীতে তুল্য রোধ বের করা বা মোট রোধ বের করার সূত্র। আমরা যখন এখানে সচরাচর R1 R2 হবে না, অর্থাৎ ওখানে মান থাকবে, ওই মানগুলি তোমরা বসায় ক্যালকুলেশন করলেই এই প্যারালাল বর্তনীর টোটাল রোধটা পাবা। এগেইন আমি আর একটা কথা বলে দিচ্ছি বারবার, যে আসলে আমাদের শিক্ষার্থীরা সিরিজ এবং প্যারালাল বের করতেই হিমশিম খায়, অর্থাৎ তারা এটাই বুঝে না যে আসলে বর্তনীটা সিরিজ নাকি প্যারালাল। তো বুঝবে কিভাবে? আই এর মান দিয়ে। আর একবার বলি, বুঝবা হচ্ছে আই এর মান দিয়ে। আই যদি ডিভাইড হয়, অর্থাৎ কারেন্ট যদি ভাগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওটা হবে প্যারালাল। কারেন্ট ভাগ না হলে ওটা হবে সিরিজ। এক্ষেত্রে কারেন্ট দেখো 3 ভাগ হয়ে গেছে, তাই এটা প্যারালাল। যদি কারেন্ট ভাগ না হতো তাহলে এটা সিরিজ হতো। তো দুটার জন্য আলাদা আলাদা সূত্র। তো আশা করি তুল্য রোধ বের করার সূত্রটা তোমরা দেখেছো। তোমরা এই সূত্র দুইটা মুখস্থ রাখবে। আমরা নেক্সট ক্লাসে নেক্সট পর্বে ম্যাথ করবো। ওই ম্যাথে আমরা এই সূত্রগুলি ব্যবহার করে কিভাবে তুল্য রোধ বের করতে হয়, মোট কারেন্ট বের করতে হয়, ওগুলি দেখবো। আচ্ছা, এখন আসি আমরা তড়িৎ ক্ষমতা নিয়ে কথা বলি। তড়িৎ ক্ষমতা কি? তড়িৎ শক্তির কাজ করার হারকেই তড়িৎ ক্ষমতা বলে। তো এটা নিয়ে তেমন কিছু বললাম না, আমরা জাস্ট তড়িৎ ক্ষমতার কিছু সূত্র আছে, সেগুলো আমরা একটু দেখি। P is equals to VI। এই সূত্রটা তোমাদের অনেক কমন, এটা তোমরা জানো। P is equals to VI, এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষমতা বের করার সূত্র। অর্থাৎ যদি ভোল্টেজ থাকে, তড়িৎ প্রবাহ থাকে, দুটোকে গুণ করলে আমি কি পেয়ে যাবো? তড়িৎ ক্ষমতা পেয়ে যাবো। তো এই জিনিসটাকে আরেক ভাবে লেখা যায় না? আমরা জানি কি V is equals to IR, এভাবে লিখতে পারি না? এই সূত্রটা তো আমরা জানি, তাহলে V পরিবর্তে আমরা এটা লিখতে পারি না? V is equals to IR into I। সেক্ষেত্রে P is equals to কি হবে? I স্কয়ার R। তাহলে এটা হচ্ছে আরেকটা সূত্র। তো আবার P is equals to VI, তাহলে সেক্ষেত্রে আমরা I সমান সমান কি V বাই R লিখতে পারি না? সেক্ষেত্রে P is equals to V বাই R, তাহলে P is equals to V স্কয়ার বাই R। আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। দেখেন এটা তিনটা সূত্র কেন? আসলে যখন যে সূত্রটা ব্যবহার করার প্রয়োজন মনে করবে তুমি, তখন সেটাই ব্যবহার করবে। যদি ভোল্টেজ তড়িৎ প্রবাহ দেওয়া থাকে, তখন এই সূত্র ব্যবহার করবা। যদি শুধু তড়িৎ প্রবাহ এবং রোধ দেওয়া থাকে, তুল্য রোধ দেওয়া থাকে, তখন এই সূত্র ব্যবহার করবা। অথবা যদি তোমার ভোল্টেজ এবং রোধ দেওয়া থাকে, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করবে। তিনটেই মূলত তড়িৎ ক্ষমতা বের করার সূত্র। তো তোমাদের মনে হতে পারে আমরা এই অধ্যায়ে অনেক কিছু স্কিপ করে গেছি। হ্যাঁ, অবশ্যই স্কিপ করে গেছি, কারণ আমি মনে করেছি শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আরো অনেক কিছু ছিল, যেমন তড়িৎচালক শক্তি, আরো আদার্স অনেক কিছু। তো ওগুলি এখন আর পড়ার প্রয়োজন নেই আমি মনে করি, যেহেতু তোমরা চূড়ান্ত প্রস্তুতিতে আসো বা তোমরা নাইনেও এগুলি শিখে এসেছো। তো আমরা যতগুলি না আলোচনা করলেই না, যেসব জিনিস, সেগুলি আলোচনা করেছি। তো নেক্সট পার্টে আমরা ম্যাথ করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, ইউকে কোচিং এর সাথে থাকো। আসসালামু আলাইকুম।